আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে রওনা। যশোর, ঢাকা টু যশোর রওনা করলাম সকাল 7:15 বাজে। দেখা যাক আল্লাহ ভরসা। হালকা একটু ঠান্ডা আছে, বাট যতটুকু প্রোটেকশন নেওয়ার দরকার আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি নিয়েছি। সো অ্যাকচুয়ালি যাচ্ছি হাজারীবাগের মধ্য দিয়ে ঢাকা ভার্সিটির পাশ দিয়ে বের হবো, শঙ্করপুর দিয়ে ফ্লাইওভারে ওঠার চেষ্টা করবো। দেখা যাক কি অবস্থা হয়। অনেকদিন যাই নাই, শুনতেছি বন্ধ, যাওয়া যাবে না। রোজে ট্রাই করি, না হলে অন্য কোনো রুট ধরবো। সকালের রাস্তা আসলে সবসময় ভালোই লাগে, বাট এই ফাঁকা রাস্তাতে আসলে নিজের নার্ভকে ঠান্ডা রেখে ঠিক মতো চালানোটাই হচ্ছে আসল কাজ। সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্থ ভাবে সব ঠিকঠাকভাবে বাসায় পৌঁছানো। কয়টায় পৌঁছালেন, কত তাড়াতাড়ি পৌঁছালেন, কত স্পিড উঠালেন, ইট ডাজন্ট ম্যাটার। একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে একটু আমার ভাইজারটা মাঝে মাঝে গোলা হয়ে যাচ্ছে। এন্টিফগটা লাগানো, এটা আসলে এন্টিফগ লাগানো হয় নাই। আসলে 2-1 মাসের জন্য এন্টিফগ লাগাইতে ইচ্ছা করে না, বাট আসলে মনে হচ্ছে যে লাগানো থাকলেই ভালো। যাই হোক, সমস্যা না। হয়তো সামনে যখন আরো একটু চালাবো তখন আসলে বাতাস ঢুকবে ভিতরে, সো এই প্রবলেম সলভ হয়ে যাবে। তো ঠিক আছে, সামনে আবার দেখা হচ্ছে। আজকে মাসের শেষ তারিখ, মোটামুটি কিছু বাসা টাসা চেঞ্জ হবে। দেখে দেখে মনে হচ্ছে বেচালে একটা জিনিস হচ্ছে, যেটা যে কথা বললে আরো হাজার বেশি গুলো হয়ে যাচ্ছে। তো একদিন আসলে সবাইকেই যেতে হবে এখানে, এটাই হচ্ছে কথা ভাই। এত এত কিছু এত কিছু পিছনে দৌড়াদৌড়ি, দিন শেষে আমার মাকেও আমি সবাই রেখে এসেছি। যাচ্ছি। সকালে আসলে এই রোডগুলো চেনাই যায় না। সারাদিন আর কিছুক্ষণ পরে যে কর্মব্যস্ততা শুরু হবে, তার সাথে এটার আসলে তুলনা হয় না। তো আমি ফ্লাইওভারে উঠছি, ক্যামেরাটা অন ছিল না। ওঠার সময় শুধু শুধু যে আমরা বাঙালি কেন, কিভাবে আসলে শুধু শুধু জ্যাম লাগায় বসে থাকতে পারি, সেই ভিডিওটা করতে পারলাম না, সরি। বাট আল্লাহর রহমতে ফাঁকাই আছে, অ্যাজ এক্সপেক্টেড। হালকা কুয়াশা, সমস্যা নেই। তবে যেটা এক্সপেকটেশনের একটু বাইরে গেল, সেটা হচ্ছে যে বাতাসটা আসলে আমার বোঝা উচিত ছিল।
ভিতরে আর একটা কিছু পরে আসে। এই জ্যাকেটটা আসলে উইন্ড পাস করবে সেভাবে বানানো। ভিতরে একটা জ্যাকেট পরা আছে, কিন্তু তারপরে একটা ইনার পরা আছে। সো ইনারের উপরে আসলে আর একটা কিছু পরলে দেখা যাক সামনে কি হয়। এখানে মোটামুটি ট্রাফিক আছে, ভালোই গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে। এখন আসলে শুক্রবারে পদ্মা সেতু হওয়ার পর থেকে মোটামুটি মানুষের সুবিধা হচ্ছে। যাই প্রবলেম হচ্ছে এই মাঝখানের দুইটার মধ্যে না পড়া, এটা পড়লেই খবর আছে। সো এই যে দুইটা পাত আছে, এই দুইটা পাত সবসময় সাবধানে পার হইতে হবে, দেখে শুনে। আবার শ্বশুর বাড়ি যাচ্ছি না, বাপের বাড়ি যাচ্ছি। সো এই রোডটাই ধরে ফেললাম। পদ্মা সেতু একটা প্রবলেম হচ্ছে, আমার হেলমেটটাতে বাতাসের অনেক শব্দ হয়। সব পুরনো অনেক, বাট আমি যখন কিনেছিলাম, রিভিউ দেখার পরেও কিনেছিলাম, বিকজ এমনি হেলমেটটা পছন্দ ছিল, গ্রাফিক্স দিয়ে সব কিছু দিয়ে। একটা বিলমলার হেলমেট। তো আলহামদুলিল্লাহ আমি কিনে নেই, আমি গিফট পেয়েছি। আমার বউ আমাকে গিফট করেছে প্রথম হাই এন্ডের কোনো হেলমেট। সামনে টোল প্লাজা, দেখা যাক। আমরা আসলে এই রোড দিয়ে উনি বাচ্চাটাকে এইভাবে নিয়ে আমার দাঁড়ায় বলা উচিত ছিল, সরি, কিন্তু আসলে এর মধ্যে দাঁড়ানো বা ই করা দরকার নেই মনে হয়েছে। কাহিনী হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করলো ওনার বাচ্চার সামনে, প্রথমত সেটা হচ্ছে ওনার বাচ্চা কিন্তু শিক্ষা নিয়ে নিল এই ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড হচ্ছে আসলে বাচ্চারে উনি যেভাবে এখান থেকে নিয়ে যাচ্ছে এটা ঠিক না। এখান থেকে ও আসলে বাচ্চা সাইকেল, এটা ছোট, দুইটা স্ট্যান্ড দেওয়া পাশ দিয়ে এই। আর একটা হচ্ছে ধৈর্য। নোহা যেহেতু উনি চলে আসছে, নোহা ড্রাইভার আসলে অনেক হর্নও দিচ্ছে। সো ওনার অনেক ব্যস্ততা আছে। সো দুইটা মিলাই আসলে নোহার হর্নের বোঝা উচিত ছিল যে ভাইজান। সো আসলে কি বলবো, আল্লাহ ভরসা, আল্লাহ সবাইকে হেদায়েত দান করি। সো দেখা যাক সামনে কি আছে। সমস্যা নেই, ওনাকে আমি ধরতেই পারবো চাইলে, কিন্তু আমার এখন ইচ্ছা নেই। হ্যাঁ, এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম তাই ঝামেলা ছাড়াই, আলহামদুলিল্লাহ। সো বাড়ির উদ্দেশ্যে, আল্লাহ ভরসা। যেটা বলছিলাম আসলে রোড রাশ, আমাদের ধৈর্য, আমাদের মেজাজ, আমাদের ভদ্রতা, এটসেট্রা 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 আসলেই মানে কম, খুবই কম। একটা ভদ্র জাতি আর আমাদের মধ্যে পার্থক্য এখানেই, নিয়ম মানার প্রবণতা। সো সব মিলাই আসলে আমরা মানুষকে বলবো নিয়ম মানতে, বাট আমার জন্যে যখন দরকার নিয়ম,
তখন আমি বলবো যে না, এটা তো এইভাবে সবাই করে, নিয়ম মানে না, আমিও পারবো না। তো এইটাই হচ্ছে প্রবলেম, এটাই সমস্যা। মোটামুটি যদি আমরা এই 60% লোকও নিয়ম মানতাম, আমাদের দেশ আসলে চেঞ্জ হতো। যাই হোক, এত জ্ঞানী কথা না বলি। আমার বউ আমার একমাত্র সাবস্ক্রাইবার, সো আমি ভিডিও আপলোড করলে হয়তো নোটিফিকেশন পাই, দেখে আমার হাসাহাসি করে। সো কিছুটা এম্বারেস। আমি বলেছিলাম যে আমি এত প্রফেশনাল ব্লগার না, আমি জাস্ট র ফুটেজ আপলোড করে দিই। এখন আসলে এডিটিংয়ের সময় পাই না, বা সময় নাই আমার এত। মাঝে মাঝে মনে হলে করি, মাঝে মাঝে করি না। সামনে ভালোই কুয়াশা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ধীরে সুস্থে ভাবে যেতে হবে। হোপফুলি দেখা হচ্ছে, রাস্তা মোটামুটি ফাঁকাই। বাসা বাড়ি চেঞ্জ করার ইফেক্ট পড়তে যাচ্ছে। তো আর একটু উপরে উঠাইলেই তো হয়তো। 'এই হর্নগুলো আসলে মাঝে মাঝে আপনার নার্ভাস ব্রেক করে দিতে পারে। তো ডোন্ট বি কনফিউজড যে টয়োটা ভিটস এই রাস্তায় চলে। পঁয়তাল্লিশ মিনিট লেগেছে আস্তে ধীরে আগায় আসার পরে। সো আসলে তাড়াহুড়ো করার কিছু নাই। 45 মিনিটসে আসলে ঢাকা থেকে, বাসা থেকে পদ্মা সেতু আসা যায়। বিকজ এখন বাজে হচ্ছে 8:05, বাট আমি একটু দাঁড়ালাম, বাইদারটা ক্লিন করলাম। বিকজ পানি লেগে এত অবস্থা খারাপ হয়েছে, দেখা যাচ্ছিল না। এখন হচ্ছে লং জার্নির সেকেন্ড ফেজ, পদ্মা সেতুতে উঠবো। ভালোই কুয়াশা। ভালোই গাড়ি আছে রাস্তায়, বনভোজনে যাচ্ছে অনেকে, খুব সুন্দর মাইকিং, পুরো এলাকা কাঁপাতে কাঁপাতে। আসলে অ্যাডভেঞ্চারই বাইকের মতো অ্যাডভেঞ্চার বলতে গেলে খুব কমই হয়। এই কেন বাইক চালাই, এটার এক্সপ্লেনেশন নাই আমাদের কাছে। যারা আমরা বাইক চালাই, বাইক না চালালে আসলে শরীর সুস্থ থাকে না আমাদের। অবশ্যই অন্যান্য জায়গা থেকে এটাতে অনেক বেশি রিস্ক আছে। তারপরেও যেটা হচ্ছে যে বাইক অ্যাকচুয়ালি আপনি যখন চালান না, তখন আসলে এই ফিলিংসটা মানে ডিফারেন্ট। আপনি যে অনুভব করতেছেন ইঞ্জিনের সাউন্ড, বাতাস, স্মেল, আর যে কোনো ধুলাবালি। হ্যালো, কুয়াশাটা বৃষ্টি আমি আসলে বুঝতে পারতেছি না। পদ্মা সেতুর উপরে আমার ভাইজারে মনে হচ্ছে যে বৃষ্টির মতো ফোঁটায় এসে পড়তেছে। এটা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে, মানে বৃষ্টি হবে আবহাওয়া অফিস বলেছিল, বাট এটা কুয়াশা হতে পারে। বিকজ আমার আসলে এই এরকম আবহাওয়ায় বাইক লং রুটে চালানোর অভিজ্ঞতা আজকে প্রথম বলতে গেলে। বিকজ এই যে রেস্ট্রিকশন বাসার থেকে, আব্বু বলে না আসতে, আমার মা থাকলে তো বাবা আসতেই দিত না, হয়তো একজনই হয়তো আমাকে আটকাতে পারতো। আমার ওয়াইফও আসলে ইমোশনাল হিসেবে পড়ে আটকাই নাই, এবার হয়তো আটকাই দিত। সো জিনিসটা হচ্ছে ওর সাথে কথা বলতেছিলাম, যেটা হচ্ছে যে এইটা একটা আলাদা ফিলটা আসলে আপনি বুঝবেন না যতক্ষণ না এই আমার জায়গায় বসে আছেন এবং এইভাবে চলতেছে। সো ইটস
connect from the mind to the soul and all the way to the road, you know. এটা একটা অন্য জিনিস, ভালো লাগে। ঠান্ডা লাগতেছে, পানিও লাগতেছে, আর তারপরেও ভালো লাগতেছে। মানে এইটাই বলতে পারেন যে এত কিছুর পরে ভালো কীভাবে লাগে। সো লাগে, এটাই হচ্ছে বিষয়। সো রাস্তা আসলে স্লিপারি আছে, আমাকে একটু রাস্তার মধ্যে দৌড়ি, অন্য অনেক কিছু পড়ে আছে। সো সাবধানে চালাইতে হবে। নর্মালি আমি এখানে স্পিড উঠাই, আজকে উঠাবো না ইনশাল্লাহ। বলে আসছি যে আমি সাবধানেই আসলে সাবধানে বলতে আমি আসলে স্পিড লিমিটের মধ্যে নিয়েই চালাচ্ছি। 78-এর উপরে আমি উঠাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে মেমোরি এইগুলাই। হয়তো আগে রেকর্ড করতে পারতাম না, এখন একটু রেকর্ড করে রাখতে পারতেছি, এটাই আর কিছু। বাট সব কিছুর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। যেটা দেখা যাচ্ছে সামনের রাস্তা পুরাটাই, পিছনে কেউ নাই। তো আমি হালকা এদেরকে পাস করতে পারি, বিকজ নাহলে আমার পায়দার নষ্ট হয়ে যাবে। এমনি উপর থেকে পানি লাগা থেকে কাদা লাগা লাগবে। তো এটা বৃষ্টি না কুয়াশা? এটা কুয়াশা, ফগ। স্পিড বেশি না, 83 আছে। বাট ঠান্ডাটা আছে। প্রচুর ঠান্ডা আছে। এই ঠান্ডাটা বাসায় লাগতেছিল না, বাইরে নর্মাল বেরোলেও লাগে না। বাট আপনি যখন বাইকে উঠছেন তখন আপনার লাগবে। ঠিক আছে, দেখা যাক সামনে কি পাই। সো দেখা যাচ্ছে কি অবস্থা। তো এর থেকেও আসলে আমি বেশি ফগে গেছি, বাট নিজে চালায় যাই নাই, কোনো গাড়িতে গেছি। কি এটা আসলে বৃষ্টি ফগ কোনটা বলবেন বলা বোঝা যাচ্ছে না, দুইটার মধ্যে একই রকমই লাগতেছে যখন আপনি আসলে রাইডে থাকবেন। তো এই একটা সিচুয়েশন। এখন আপনি কি করবেন? এটাই, পিছনে গাড়ি আছে, সামনে সুন্দর স্লো করবেন, বা দিয়ে রাস্তায় নেমে যান। ওই গাড়ির সামনে দিয়ে আপনার যাওয়ার কোনো দরকার নাই ভাই, বাস। তো আপনি এটারে ওভারটেক এইভাবেই করেন। আসলে স্পিড ওঠানো যায়, রাস্তার পিচ্ছিল, মানে বৃষ্টিটা আসলে পিছলা হয়ে আছে। আবার রিস্ক না নেওয়াটাই উচিত। সো আমি সেভাবেই ট্রাই করলাম, বিকজ সামনে পাশে যেহেতু জায়গা আছে, বাপাস দিয়ে আসলে ওভারটেক করতাম। নিয়ে হচ্ছে আপনার আমাদের দেশে ডান পাশ দিয়ে ওভারটেক করে দেওয়া, বাট এখন কিছু করার নাই। সো এটা আমার কাছে সেফ মনে হলো, কারণে সামনে আমাকে থামতে হবে, ভাইজার ক্লিন করতে হবে, একটু পরপরই আসলে এখন ক্লিন করতে হবে, বিকজ নাহলে আসলে দেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। জানি না আজকে যে জ্বর বাঁধাই কিনা আর কি, জ্বর বাঁধালে খবর আছে আমার। এটা বৃষ্টি, এটা কিভাবে আসলে ফগ হয় বুঝতেছি না। এটা আমার কাছে পুরো বৃষ্টিই মনে হচ্ছে। বাট মানুষজন যেভাবে দাঁড়ায় আছে সাথে সাথে তো ঢাকতেছে। সেই একটা অভিজ্ঞতা হচ্ছে আজকে। শেডও নাই, কোথাও দাঁড়াবো। একটা কিছু করে আসলে আগে কিছু থাকলে মনে হচ্ছে ভালো হইতো। This is space move.
ব্রেকের পরে আবার শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আসলে একটু এদিকে একটু কুয়াশা কম দেখতেছি, তো দেখা যাক। এখন আসলে একটু চালাতে হবে সেইভাবে বুঝে শুনে। বলি দেখা যাক, আল্লাহ ভরসা। দোলা যেভাবে দোলা দিয়ে যাচ্ছে, এর পাশ থেকে বেরোনো তো একটু কষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। জিনিসটা হচ্ছে আপনি কতটুকু সেফ চালাবেন, কতটুকু স্পিড উঠাবেন, কোথায় আপনি আসলে রিস্ক না নিয়ে যাইতে পারবেন, পুরোটাই ক্যালকুলেটিভ পারসেপশন। এখন সামনে ভিজিবিলিটি যতটুকু দেখা যাচ্ছে তার মধ্যে আপনাকে আসলে স্পিড উঠাইতে হবে, তার মধ্যে আপনাকে আসলে মাথা কুল রেখে চালাইতে হবে। তো খুব যে খারাপ ভিজিবিলিটি তা না, বাট আমার ভাইজার আসলে আবার একটু ঘোলাগুলা হয়ে যাচ্ছে। তো আর একটু ঘোলা হলে আমাকে থামতে হবে, থামে আবার ভাইজারটা ক্লিন করতে হবে, কিছু করার নাই। আপাতত একটা স্পিড মেনটেন করেই আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো ওই জিনিসগুলো ওই যে বের হবে। এখানে আজকে নাই থামলাম, একটু আগে আমি খেলে আসছি, না থামলেও চলবে, শুধু শুধু থামার কোনো কারণ নেই। এখানে মনে হয় একটা না নাই, কি মনে করেছিলাম সেটা হচ্ছে পুলিশের চেকপোস্ট বা পুলিশ স্পিড গার্ডে দাঁড়ায় আছে, তাই ঠান্ডার মধ্যে আসলে দাঁড়াবে না মনে হচ্ছে। বাড়িতে যাওয়া নিয়ে আসলে একটা সবসময় আমার ইমোশন কাজ করে। আর একটা ইমোশন যাকে আসলে আমি কবরে রেখে আসছি আমার না, এখন আসলে যাই হোক, সাবধানে যেতে হবে। আমার মা সবসময় বলতো বাইকে আসবি না, সাবধানে আসবি। সব কথা তো শোনা হয় না। জানি না লেন্সের অবস্থা কি, সামনে কতটুকু আসলে ক্যাপচার হবে, কতটুকু আসলে ক্লিয়ার আসবে। তো এইখানে একটা ওভারটেকিং এর ব্যাপার আছে, সাবধানে দেখতে হবে, সামনে বুঝতে হবে, তারপরে আপনাকে ওভারটেক করতে হবে। তো এইটাই হচ্ছে ক্রিটিক্যাল মুভমেন্ট একটা বাইকারের। সামনে যেরকম দেখা যাচ্ছে, আপনি যদি পার হতে পারেন, কনফিডেন্ট হন, আপনার বাইক আপনাকে সাপোর্ট দেয়, মনে হয় যে না আপনি স্পিড তুলে আগাইতে পারবেন, দেন ইটস ওকে। আমার MT-15 আসলে এই দিক থেকে আলহামদুলিল্লাহ, আমি যখন যেভাবে আসলে মানে স্পিডটা চাই সেটা থেকে সাপোর্ট পাওয়া যায়। তো অন্য আসলে আরও হাইটের কোনো বাইক আমার এখনও অভিজ্ঞতা হয় নাই। তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা আমি স্যাটিসফাইড। শুধু শুধু হালকা দরকার যায় না, যদি সামনে পিছিয়ে থাকে। টপ লাইট জ্বালাই যাচ্ছি, ভিজিবিলিটি আমাকে আমি করে রাখছি যতটুকু সম্ভব, ওই যে ওইটা ওভারটেক করবে। তো করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে লুকিং গ্লাস আগে পিছন দিকে নিতে হবে।
দেন সামনে ভালো করে খেয়াল করতে হবে, যেহেতু ওয়ানওয়ে রোড, ওই সাইড থেকে কেউ আসছে, পিছন থেকে কেউ আসছে, পুরোটা দেখে নিয়ে আসলে যাওয়া। না হইলে ভাই একটু ঠান্ডা মাথায় শান্ত হয়ে যাবে, তাও ভালো। লাইট দিয়ে আমাকে ওয়েলকাম জানালো, ওয়ার্নিং দিল, বুঝলাম না। ঠিক হ্যাঁ, পুলিশের গাড়ি দেখলে যেন স্পিড মিটার দিকে তাক চোখ চলে যায়, এটাও ভালো, এটাও দরকার আছে পেট্রোলিং। ঠিক আছে, পরে বার আসতেছি। আর হয়ে গেলাম, আমরা সবাই কালনা বলি, বাট এটা মধুমতি ব্রিজ নাম দেওয়া হয়েছে। সুন্দর, ছোটোখাটো কিন্তু অনেক সুন্দর। আসলে আমাদের বাড়িতে যাওয়া সহজ হয়েছে, ইভেন এটা না হলে আমি আসলে বাইক নিয়ে কখনো আসতাম না। দেশে তো কারণে শুধু ঠান্ডার মধ্যেও ফটো শুটও করতেছে সকাল সকাল, আলহামদুলিল্লাহ। নড়ালটা পার করতে পারলেই যশোর। রাস্তাটা একটু ঝামেলা আছে, ভ্যান, অটো রিক্সা, বাংলা টেসলা সব আছে এখানে। ওকে, জিনিসটা হচ্ছে
আপনি কতটুকু সেফ চালাবেন, কতটুকু স্পিড উঠাবেন, কোথায় আপনি আসলে রিস্ক না নিয়ে যাইতে পারবেন, পুরোটাই ক্যালকুলেটিভ পারসেপশন। এখন সামনে ভিজিবিলিটি যতটুকু দেখা যাচ্ছে তার মধ্যে আপনাকে আসলে স্পিড উঠাইতে হবে, তার মধ্যে আপনাকে আসলে মাথা কুল রেখে চালাইতে হবে। তো খুব যে খারাপ ভিজিবিলিটি তা না, বাট আমার ভাইজার আসলে আবার একটু ঘোলাগুলা হয়ে যাচ্ছে। তো আর একটু ঘোলা হলে আমাকে থামতে হবে, থামে আবার ভাইজারটা ক্লিন করতে হবে, কিছু করার নাই। আপাতত একটা স্পিড মেনটেন করেই আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো ওই জিনিসগুলো ওই যে বের হবে, এখানে আজকে নাই থামলাম, বিকজ একটু আগে আমি খেলে আসছি, না থামলেও চলবে, শুধু শুধু থামার কোনো কারণ নেই। এখানে মনে হয় একটা না নাই, কি মনে করেছিলাম সেটা হচ্ছে পুলিশের চেকপোস্ট বা পুলিশ স্পিড গার্ডে দাঁড়ায় আছে, তাই ঠান্ডার মধ্যে আসলে দাঁড়াবে না মনে হচ্ছে। বাড়িতে যাওয়া নিয়ে আসলে একটা সবসময় আমার ইমোশন কাজ করে। আর একটা ইমোশন যাকে আসলে আমি কবরে রেখে আসছি আমার মা। এখন আসলে যাই হোক, সাবধানে যাইতে হবে। আমার মা সবসময় বলতো বাইকে আসবি না, সাবধানে আসবি। সব কথা তো শোনা হয় না। জানি না লেন্সের অবস্থা কি, সামনে কতটুকু আসলে ক্যাপচার হবে, কতটুকু আসলে ক্লিয়ার আসবে। তো এইখানে একটা ওভারটেকিং এর ব্যাপার আছে, সাবধানে দেখতে হবে, সামনে বুঝতে হবে, তারপরে আপনাকে ওভারটেক করতে হবে। তো এইটাই হচ্ছে ক্রিটিক্যাল মুভমেন্ট একটা বাইকারের। সামনে যেরকম দেখা যাচ্ছে, আপনি যদি পার হতে পারেন, কনফিডেন্ট হন, আপনার বাইক আপনাকে সাপোর্ট দেয়, মনে হয় যে না আপনি স্পিড তুলে আগাইতে পারবেন, দেন ইটস ওকে। আমার MT-15 আসলে এই দিক থেকে আলহামদুলিল্লাহ, আমি যখন যেভাবে আসলে মানে স্পিডটা চাই এটা থেকে সাপোর্ট পাওয়া যায়। তো অন্য আসলে আরও হাইটের কোনো বাইক আমার এখনও অভিজ্ঞতা হয় নাই। তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা আমি স্যাটিসফাইড। শুধু শুধু হল করবো না, দরকারও বাজায় না যদি সামনে কিছু কেউ থাকে। যাই হোক, টপ লাইট জ্বালাই যাচ্ছি, ভিজিবিলিটি আমাকে আমি করে রাখছি যতটুকু সম্ভব, ওই যে ওইটা ওভারটেক করবে। তো ওভারটেক করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে লুকিং গ্লাস আগে পিছন দেখে নিতে হবে, দেন সামনে ভালো করে খেয়াল করতে হবে। যেহেতু ঘনই রোড, ওই সাইড থেকে কেউ আসছে, পিছন থেকে কেউ আসছে, পুরোটা দেখে নিয়ে আসলে যাওয়া। না হইলে ভাই একটু ঠান্ডা মাথায় শান্ত হয়ে যাবে, তাও ভালো। লাইট আমাকে ওয়েলকাম জানালো, ওয়ার্নিং দিল, বুঝলাম না। ঠিক আছে, পুলিশের গাড়ি দেখলে যেন স্পিড মিটার দিকে তাক চোখ চলে যায়, এটাও ভালো, এটাও দরকার আছে পেট্রোলিং। ঠিক আছে, পরে বার আসতেছি। তো
যশোরে ঢুকতেছি। 10টা 7-8 বাজে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিকঠাক ভাবেই ঢুকতে পারতেছি যশোরে। একটু দাঁড়ানোর দরকার ছিল, একটু প্রেশার ছিল, বাট একবারে যাই এই সাথে। আজকে যেটা দেখলাম, অনেকে ঢাকা থেকে এদিকে চলে আসতেছে, বা ঢাকা বা অন্য এরিয়া থেকে ঢুকতেছে। কাহিনী হচ্ছে নিজের শহরে আসলে একটা আলাদা অনুভূতি হয় মানুষের। রাজা শহরে যে যায় সেই বুঝে। মোটামুটি এদিকে রোদ আছে, পুরো রাস্তায় যেভাবে যা খেয়ে আসছি এখানে এসে ভালোই লাগতেছে। শহরে ঢুকে গেছি, বাসায় যাচ্ছি এখন। আল্লাহ, আমার কাছে আসছি। আমাদের শহরে একটা জিনিস দেখবেন সবসময়, যে হচ্ছে অনেক বয়স্করাও বাইক চালায়। এই যে সেই যে কবে বাইক ধরছে এরা, যতদিন পারে বাইক চালায়, বন্ধ হয় না। এখন যেটা হচ্ছে যে এই শহরটা আসলে এই প্রবলেমটাই বেশি হয়ে গেছে। এই টেসলা বাংলা সবাই মোটামুটি এখন কই যে যাবে নিজেও জানে না। পরীক্ষা করার সুব্যবস্থা রয়েছে। গাড়িখানা রোড হয়ে মাইকপট্টি হয়ে এখন বাসায় যাচ্ছি। যশোরের পুরানো এরিয়া এগুলো, যশোর নিজেই পুরানো।
শৈশব। I know. এটা হচ্ছে ঈদগাহ। আচ্ছা, থেকে শুরু করলে নিজে কোথায় যাবে ইনি নিজেই জানে না। যশোর পৌর পার্কটা চেহারা চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেক ভালো। জিমনেশিয়াম, এরপরে আসবে যশোর স্টেডিয়াম পার্ক। এই হচ্ছে আমার পাড়া। কলেজ আমার মার শেষ কর্মস্থল, মার কলেজ। That's it. Home sweet home.